আমি তোমাকে বলবো যে এই কোশ্চেনটা এটা তুমি কত পার্সেন্ট, কত 1000% ইম্পর্টেন্ট দিতে চাও, এটা আসবে। এটার নাম কি? ক্রোমোজোমকে বংশের ধারক ও বাহক বলা হয় কেন? সব বাদ, পৃথিবীর সব মিথ্যা, বাট এই কোশ্চেনটা সত্য। এটা আসবেই, আসবে মানে আসবেই। কথা কি বুঝছো ভাই? এটা আসবে, আসবে 100% শিওর। তুমি পারবা না এটাও 100% শিওর। তার কারণ কি? তোমার আমার প্রতি তোমার ওইরকম এখনো বিলিভ হয় নাই, বাট পরীক্ষার হলে যখন কোশ্চেনটা দেখবা পুরো ভালোবাসার মানুষ হয়ে যাবো আমি। কারণ কি? যা বলছি তাই আসছে, সেটা আসবেই, 100% শিওর। এই যে দেখো, পেঁয়াজের বৈজ্ঞানিক নাম অলিয়াম সেপা কেন? এটা একটু টেকনিক্যালি প্রশ্ন, কারণ এইটার সাথে আমরা অনেকেই পরিচিত না। মানে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম অলিয়াম সেপা এটা জানি, কিন্তু কেন এটা আমরা কেউ জানি না। আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রি টেস্ট পরীক্ষা চলতেছে। আর তোমাদের প্রি টেস্ট পরীক্ষাকে মাথায় রেখেই আমরা তৈরি করেছি ওমেগার পক্ষ থেকে বায়োলজিতে 1:6 যে টপিকস, 1:6 ফর্মুলা। অর্থাৎ তোমরা একটি বই থেকে আমাদের যে অধ্যায়গুলো আছে সেখান থেকে আমরা 6টা কোশ্চেন দেবো ইনশাল্লাহ, এক এক করে টোটাল 5টি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবা। সো সেই কমনের রাজ্য থেকে আজকে আমরা বায়োলজিতে 1, 2, 3 এই 3টি অধ্যায়ের উপরে শর্ট সাজেশন দিচ্ছি, এবং যে সাজেশন থেকে তোমাদের 100% কমনের নিশ্চয়তা থাকছে। যতগুলো কোশ্চেন আমি দিব সবগুলো থেকে ইনশাল্লাহ শিওর শর্ট, ক খ থেকে শুরু করে এবং হুবহু উদ্দীপকও তুমি পরীক্ষা পাওয়ার চান্স থাকবে ইনশাল্লাহ 99 থেকে 100% ইনশাল্লাহ। তাহলে কি থাকতেছে আজকে আমাদের সাজেশনে, চলো আমরা ঘুরে দেখি আজকের সাজেশনটি। সো পুরো সাজেশনটি তোমরা অথবা পুরো ভিডিওটা তোমরা দেখবা যে বায়োলজিতে 1, 2, 3-এ কি কি কোশ্চেন আমি তোমাদের জন্য সেট করেছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অ্যান্সার সহ। তোমাকে অ্যান্সার খোঁজার জন্য অন্য কোনো গাইড বই কিংবা শিট দেখতে হবে না, আমাদের এখানেই অ্যান্সার শিটটি তোমরা পেয়ে যাবা। অ্যান্সার শিটটি পেতে হলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে তুমি লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবা সাথে সাথে সাজেশন। সো লেটস গো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতেই পাচ্ছ যে জীববিজ্ঞান এসএসসি যারা প্রি টেস্ট দিচ্ছ অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই দিকে আছে কোন কোন স্কুল আমি বলি। সেটি হচ্ছে আইডিয়াল স্কুল, ফয়জুর রহমান স্কুল, ন্যাশনাল আইডিয়াল স্কুল এবং সাউথ পয়েন্ট স্কুল থেকে শুরু করে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল, যতগুলো স্কুলে প্রি টেস্ট চলমান আছে প্রত্যেকটি স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা এই সাজেশনটি অবশ্যই ফলো করবা ইনশাল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে শতভাগ কমন পাওয়ার নিশ্চয়তা থাকবে এবং এই প্যাটার্নের কোশ্চেনে তুমি পরীক্ষা পাবা। প্রথমত হচ্ছে আমি কি ধরনের কোশ্চেন তোমাদের জন্য এখানে সেট করেছি দেখো। প্রথম কোশ্চেনটা হচ্ছে অধ্যায় 1, যেটা তোমরা জানো যে অধ্যায় 1 কি জীবন পাঠ, রাইট, লেসন্স অফ লাইফ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কি কি কোশ্চেন দিয়েছি দেখো তো। প্রথম কোশ্চেনটা হচ্ছে শ্রেণীবিন্যাসের একক কি, শ্রেণীবিন্যাসের একক কি। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে শ্রেণীবিন্যাসের একক, আমি এটা তোমাকে জোর গলায় বলবো যে ভাই তুমি কখনো কখনো বিশেষ করে যে কোনো সৃজনশীলের ক এবং খ, স্পেশালি ক, কখনো নিজে বানিয়ে লিখতে যাবা না। তোমাদের নবম দশম শ্রেণীর বায়োলজি বইয়ে যে সংজ্ঞা আছে সেটাই দিবা, অথবা গাইডে যে সংজ্ঞা দেওয়া আছে সেটাই দিবা। আর আমরা তোমাদের বই থেকে সেই সংজ্ঞাটি এখানে সেট করেছি। কি সংজ্ঞা দেখো, শ্রেণীবিন্যাসের একক কাকে বলে। জীবের শ্রেণীবিন্যাসে শ্রেণীগত অবস্থান নিরূপণের জন্য যে কতগুলো ধাপ ব্যবহৃত হয় তাদের প্রত্যেক ধাপকে শ্রেণীবিন্যাসের কি বলা হয়, একক বলা হয়। এখন তোমাকে যেগুলো ট্যাক্সন কি, তাও সেম অ্যান্সার। ট্যাক্সন কি, শ্রেণীবিন্যাসের এক একটা ধাপকে কি বলা হয়, ট্যাক্সন বলা হয়। তাহলে তুমি এই টাইপের প্রশ্ন 100% শিওর শর্ট থাকো, আসবেই মাই ডিয়ার স্টুডেন্টস। আসো নেক্সট কোশ্চেন, বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন? আমি এটাতে 100%, আমি নিজেও বুঝতেছি না যে আসলে এখানে কি পরিমাণ তোমার মানে পাওয়ার দেওয়া উচিত। কিরকম পাওয়ার জানো, এই যে দেখো 10 টু দি পাওয়ার, আমি যদি এখানে লিখি 10 টু দি পাওয়ার 10 মিলিয়ন, 10 টু দি পাওয়ার কত লিখছি, 10 মিলিয়ন, মানে এখান থেকে প্রশ্ন আসবেই। এই প্রশ্ন আসবে আসবে আসবে, 100% শিওর থাকো, এটা আসছেই। বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন? তোমার এটা না এসে যদি বলে যে বংশগতিবিদ্যা বাদ দাও, শারীরবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন? জানো না? অবশ্যই জানো। তো তুমি বংশগতিবিদ্যা যদি জানো, তাহলে তোমাকে যদি বলা হয় যে ট্যাক্সোনমি, 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 ট্যাক্সোনমি তো বুঝো, তাহলে ট্যাক্সোনমিকে যদি বলা হয় যে দ্বিপদ মানে ট্যাক্সোনমিকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন? অবভিয়াসলি সেম অ্যান্সার হবে। অর্থাৎ ভৌত শাখার যতগুলো ধাপ আছে, তো বিশেষ করে মরফোলজি, হিস্টোলজি, সাইটোলজি থেকে শুরু করে ইভালুয়েশন, যতগুলো ধাপ আছে প্রতিটি ধাপের প্রশ্ন হবে এটা।
বংশগতি বিদ্যা দিছে না, তোমাকে অঙ্গ সংস্থান বিদ্যা দিতে পারে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাকে দিতে পারে যে ট্যাক্সোনমিটা দিতে পারে, তোমাকে শারীরবিদ্যা দিতে পারে, তোমাকে কোষ বিদ্যা দিতে পারে। দ্যাট মিনস অ্যান্সার কিন্তু এটাই হবে। আর অ্যান্সার কতটুকু হবে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ওকে, এই যে অ্যান্সার আমি এখানে দিয়ে দিছি, এইটুকু অ্যান্সার তুমি দেখলেই ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে এই প্রশ্নটা আমার কাছে ক এবং খটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন যদি আমরা যাই, যে নেক্সট কোশ্চেন কি আসতে পারে দেখো, ধানের বৈজ্ঞানিক নাম কি? আমরা জাস্ট এখানে দিছি ধানের বৈজ্ঞানিক নাম কি, তোমাকে বলতে পারে তেলাপোকার বৈজ্ঞানিক নাম কি, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। কলেরা জীবনের বৈজ্ঞানিক নাম কি, কলেরা ভিব্রিও কলেরি। আছে না ভাইয়া? তোমাকে যদি বলে কবুতরের বৈজ্ঞানিক নাম কি, কলাম্বা লিবিয়া। কাতলা কাতলা আছে না ভাইয়া? অবশ্যই আছে। লোয়া লোয়া, যেটা চোখের জীবাণুর বৈজ্ঞানিক নাম। তাহলে এই যে বৈজ্ঞানিক নামগুলো আছে, আমরা দিচ্ছি ধানেরটা, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। অথবা দোয়েল পাখি কপসিকাস সোলারিস, নিমপাই নাউসালি, সেটা হচ্ছে কি শাপলার বৈজ্ঞানিক নাম। আর্টোকার্পাস স্যাটারোফাইলাস, কাঁঠালের বৈজ্ঞানিক নাম। হিবিস্কাস রোজা সাইনেন্সিস, জবা ফুলের বৈজ্ঞানিক নাম। এই যে বৈজ্ঞানিক নামগুলো আছে, এখান থেকে তোমার এই টাইপের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো আশা করি এই প্রশ্নটা আমার কাছে মনে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্সিমেটলি কত বলছি ভাইয়া, 98% ইম্পর্টেন্ট মনে হচ্ছে। সো তুমি এই টাইপের প্রশ্ন পাইলে অবভিয়াসলি একবার বানান সহকারে এবং দ্বিপদ নামকরণের যে নিয়মাবলী আছে, প্রথম নামটা বিশেষ করে গণ নামের প্রথম অক্ষরটা বড় হাতের হবে এবং অবশ্যই হাতে লেখার সময় নিচে দাগ দিতে হবে, এবং প্রজাতি নামের প্রথম অক্ষরটা না, পুরো অক্ষরটাই, পুরো ওয়ার্ডটাই ছোট অর্থাৎ স্মল লেটারে লিখতে হবে এবং আন্ডারলাইন দিতে হবে। কথা কি বুঝতে গেছে? অবশ্যই বুঝতে পেরেছ। কিভাবে লিখবা? ক লিখবা ধানের বৈজ্ঞানিক নাম। কি লিখবা বলো তো? অরাইজা সেটিভা। ওকে, অরাইজা সেটিভা। ভুট্টা আসতে পারে জিমেইজ ভুট্টা। ওকে, বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? হ্যাঁ, দ্বিপদ নামকরণ বলতে কি বুঝো? এটা আসার চান্স আছে 50-50। ঠিক আছে, 50 না, আমি এখানে বলবো 80%, কারণ স্কুল আছে প্রায় 5-6টা, মানে এরিয়া ভিত্তিক যদি বলি বনশ্রী আশেপাশ মিলে। সো এই কি যে কোনো স্কুলে আসতে পারে। দ্বিপদ নামকরণ বলতে কি বুঝো? এখানে তুমি কিভাবে লিখবা? অ্যান্সারটা আমরা এখানে কিন্তু দেইনি। কেন দেইনি? তুমি বলবো যে স্যার এত বড় অ্যান্সার দেওয়ার দরকার কি? আমরা ছোট্ট করে দিয়েছি। দেখেন, একটি জীবের নামকরণে দুটি অংশ থাকে। প্রথম অংশটির নাম গণ, দ্বিতীয় অংশটির নাম কি? প্রজাতি। এইরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকরণকে দ্বিপদ নামকরণ বলা হয়। নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ বলা হয়। তাহলে ভাই গণ এবং প্রজাতি নিয়ে হবে কি? দ্বিপদ নামকরণ। আর দ্বিপদ হয়। আর এই পদ্ধতির নাম কি? দ্বিপদ নামকরণ পদ্ধতি। তুমি চাইলে বেশি বেশি করে টিচারকে ফোকাস করার জন্য অবশ্যই একটা বৈজ্ঞানিক নাম দিতেই পারো 2 নম্বরে, সমস্যা নাই। এইটুকু লিখে একটা বৈজ্ঞানিক নাম দিয়ে দিবা। কথা কি বোঝা গেছে? আসো নেক্সট কোশ্চেন লক্ষ্য করো। নেক্সট কোশ্চেন হচ্ছে ভাইয়া ICZN কি? ভাইয়া তোমরা ICZN তোমরা অবশ্যই এটার বৈজ্ঞানিক নাম জানো না? ইন্টারন্যাশনাল কমিশনস অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। অনেকে কোড লেখে, সেটাও হবে। তোমার স্কুল টিচার যা বলছে সেটাই তুমি ফলো করতে হবে। কথা কি বোঝা গেছে ভাইয়া? এই ক্ষেত্রে তোমাকে পুনরূপ লেখার ক্ষেত্রে অবশ্যই তুমি স্পেলিং দেখবা, বানান ঠিকঠাক আছে কিনা। বানানটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ব্যাকটেরিয়াকে মনে রাখার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? এই টাইপের প্রশ্ন আবারও বলছি লুক অ্যাট, এই যে ব্যাকটেরিয়াকে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? ব্যাকটেরিয়াকে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? এই টাইপের প্রশ্ন 100% আসবে, শিওর থাকো তুমি। তাহলে অ্যান্সার কতটুকু লিখবা? এই দেখো ICZN আমি কিন্তু দিয়ে দিছি। হ্যাঁ, তোমরা অবশ্যই আমাদের ওমেগা যে হোয়াটসঅ্যাপ আমাদের একটা লিঙ্ক আছে, তুমি সেখানে ক্লিক করার সাথে সাথেই আমরা তোমাদেরকে ইনশাল্লাহ এই লিঙ্কটা, অর্থাৎ আমাদের যে সাজেশন আছে, সাজেশন কপি তুমি PDF আকারে পেয়ে যাবা। ওকে, অ্যান্সার সহ। ব্যাকটেরিয়া এককোষী কলোনিয়াল। তুমি জানো যে আসলে ব্যাকটেরিয়াকে মনোরা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? এই টাইপের প্রশ্ন 100% ইম্পর্টেন্ট ভাইয়া। তুমি কি জানো আজকের কিন্তু পুরো লেকচারটা আমি অভিসার বলছি, আর আমি অভিসার 14 বছর ধরে বায়োলজি কেমিস্ট্রি পড়াচ্ছি। আমি ইনশাল্লাহ বই ঘাটাঘাটি করি, আমি গাইড ঘাটাঘাটি করি, আমি স্কুলের কোশ্চেন অবজারভেশন করি, আমি স্কুলের কোশ্চেন এবং টিচারদের কোশ্চেন অবজারভেশন করে এবং বোর্ড কোশ্চেন প্রতিটি প্রশ্ন আমি দেখে তারপর আজকে আমি লাইভটা নিচ্ছি। তা আমি আজকে এই লাইভটাকে, মানে আমার যে এখানে যে লাইভ চলতেছে কিংবা আমার যে রেকর্ড ক্লাস চলতেছে তোমাদের জন্য, এটার নাম দিয়েছি আমি, যদি তোমরা বলো স্যার 3টা অধ্যায় মাত্র, তাহলে 3টা অধ্যায়ে কিরকম প্রশ্ন আসতে পারে সেগুলো দিচ্ছি। আর এই 3টা প্রশ্ন আজকের এই লেকচারটার নামই হচ্ছে ভাইয়া 3:3, মানে তুমি যদি আমার এই কোশ্চেনগুলো পড়ো, তুমি 3টা কোশ্চেন কমন পেয়ে যাবা। তাহলে অধ্যায় আমার 3টা, আজকের ডিসি কয়টা? 3টা।
কোশ্চেন তুমি পরীক্ষা পাবো 3টা, মানে 30 নাম্বার মোটামুটি কমপ্লিট। আর যে বাকি অধ্যায়গুলো আছে সেগুলো আমরা নেক্সট লেকচারে দিচ্ছি, ওয়েট করো, ভরসা রাখো, চিন্তা করো, বিলিভ করো। অ্যাটলিস্ট তোমাদের যে ভরসার জায়গাটা ওমেগা কিংবা অভিসার, এইটুকু তোমরা রাখতেই পারো ভাইয়া, কমন আসবে নিশ্চিত থাকো। এরপরের কোশ্চেনে যদি আমরা যাই, সেটা হচ্ছে দেখো পরের কোশ্চেনটা আমি কি সেট করেছি, দেখো ক্যামোসিনথেটিক কি, ক্যামোসিনথেটিক কি ভাই? দেখো ক্যামোসিনথেটিক হচ্ছে মনেরা রাজ্যের কতগুলো জীবের খাদ্য প্রস্তুত পদ্ধতি, অর্থাৎ রাসায়নিক পদ্ধতির মাধ্যমে খাদ্য তৈরির একটা প্রক্রিয়ার নাম, মানে রাসায়নিক সংশ্লেষণ যাকে বলা হয়, রাসায়নিক সংশ্লেষণ। আমার স্টুডেন্ট অনেক আছো এই বনশ্রীতে, তোমাদের কাছে আমার যে বই আছে, হ্যাঁ অভিসারের যে টার্গেট A+ যে বইটা পাইছো, অর্থাৎ জীববিজ্ঞান বুস্টার অথবা বায়ো বুস্টার, সেখানে কিন্তু আমি এই প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা বক্স করে দেওয়া আছে, যে ফটোসিনথেটিক মানে কি, ক্যামোসিনথেটিক মানে কি, কলোনিয়াল কি, মাইসিলিয়ার কি, ফিলামেন্টাস কি, এগুলো সুন্দর করে আমি দিয়েছি, অবশ্যই তোমরা দেখবা। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন? যদি এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, বাট এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা চাইলে এই কোশ্চেনটা দেখে নিতে পারো, এটা আমি বলবো যে 100% ইম্পর্টেন্ট। তাহলে আমি এখানেও লিখতে পারি 10 টু দি পাওয়ার, দেখো দেখো এখানেও লেখা যায় কি বলতো, এখানেও আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার 10 মিলিয়ন, অর্থাৎ এত পার্সেন্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তুমি দেখে নিতে পারো, যে কোনো স্কুলে আসবেই প্রি টেস্টে, 100% শিওর থাকো। ওকে, সো মাই স্টুডেন্টস, আমরা এখন নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে এই অধ্যায় থেকে, অধ্যায় 1 থেকে ফলিত শাখা বলতে কি বুঝো, যেটা আমরা বলি অ্যাপ্লাইড, মানে মানব কল্যাণে যেটা ব্যবহার করা হয়। ফলিত শাখা যেন ফিশারিজ আছে, হ্যাঁ চিকিৎসা আছে, তারপর হচ্ছে মৎস্য আছে, প্যালিওন্টোলজি আছে, পতঙ্গ বিদ্যা আছে, মানে যেগুলো মানুষের কল্যাণে ব্যবহার করা হয়, এগ্রিকালচার থেকে শুরু করে সবই হচ্ছে কি ফলিত শাখা। ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয় কেন? এটা আমি তোমাকে ইম্পর্টেন্ট দেবো এই পরিমাণ, কি পরিমাণ দেখো তো ভাইয়া, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। লুক অ্যাট 10 টু দি পাওয়ার 3 মিলিয়ন, অর্থাৎ এত পার্সেন্ট ইম্পর্টেন্ট, এটা আসবেই ভাইয়া, আসবেই। আমরা 100% এই মুহূর্তে বিশ্বাস করব না, আমরা যাব মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নে। ওকে, দ্যাট মিনস মিলিয়ন পার্সেন্ট ইম্পর্টেন্ট দেওয়া মানে এটা আসবেই, শিওর শর্ট আসবে, মানে শিওর শর্ট, ঠিক আছে? সো তুমি এই অ্যান্সারটুকু এখান থেকে দেখে নিও, অথবা তুমি তোমার রাইট স্কুল টিচারদের কাছ থেকে পরামর্শ অবশ্যই নিয়েছো যে কতটুকু লিখতে হয়। আমরা জাস্ট প্যাটার্ন বলে দিব, স্কুল টিচাররা নাম্বার কেটে দেয় ওনার কাছে পড়ার জন্য। সো কিছু করার নাই ভাই, তুমি হতাশ হওয়ার কিছু নাই। যদি বেশি হতাশ হয়ে যাও তাহলে কিন্তু তুমি আলটিমেটলি রেজাল্ট ফল করবে, এটা শিওর থাকো। তুমি তোমার উপর ভরসা রাখো, তাহলে হবে। আর ভরসার আরেকটা জায়গা হচ্ছে ওমেগা, এখানেও ভরসা রাখতে পারো তুমি 100%, কারণ আমরা শিওর শর্ট ছাড়া কাউকে পড়াই না, এটুকু শিওর থাকো। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের প্রশ্ন আসবেই, এটা 100% শিওর, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেনটা হচ্ছে দেখো দেখো উদ্দীপক দিয়ে কোশ্চেন, ওগুলো গেছে কি কখ। এবার তোমার এই ধরনের উদ্দীপক যদি আমি বলি, একবার ডিরেক্ট উদ্দীপক ধরে নাও, এই ধরনের উদ্দীপকে আসবে। এখন তোমাকে নাম দিচ্ছি কেন, কতগুলো দেখো তো ভাই, প্রোটিস্টা, আবার এফ ফাঁকা রাখা হয়েছে। তো এখানে টেকনিক, এটা তুমি জানো বোর্ড কোশ্চেনও আসে। তো এফটা কি তুমি জানো যে মনেরা হতে পারে, এরপরে কি আছে অ্যানিম্যালিয়া, এরপরে কি আছে প্লান্টি। এখন কোশ্চেন কি করছে, আদিকোষ কাকে বলে এটা তোমরা জানো। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি? হ্যাঁ মানে মানে অর্থাৎ পেঁয়াজের বৈজ্ঞানিক নাম অলিয়াম সেপা কেন? এই যে দেখো, পেঁয়াজের বৈজ্ঞানিক নাম অলিয়াম সেপা কেন, এটা একটু টেকনিক্যালি প্রশ্ন, কারণ এইটার সাথে আমরা অনেকেই পরিচিত না। মানে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম অলিয়াম সেপা এটা জানি, কিন্তু কেন এটা আমরা কেউ জানি না। আচ্ছা, আমরা উত্তর দিয়ে দিছি, অবশ্যই আমাদের লিঙ্কে উত্তরটা পেয়ে যাবা। উপরের যে ফ্লো চার্টটা তুমি দেখতে পাচ্ছ এফ, এই এফ চিহ্নিত ধাপটি ব্যাখ্যা করো। মানে তুমি কেউ জানোই যে এটা কি মনেরা, এটা কি প্রোটিস্টা, দ্যাট মিনস এফ যেহেতু মনে হচ্ছে কি ফানজাই, হ্যাঁ তোমার চিন্তা ভাবনা সঠিক, এফ দ্বারা ফানজাই, আর এখানে দিচ্ছে কি এফ, তার এখানে এক্স দিতে পারে, ওয়াই দিতে পারে, তার মানে ছত্রাক বলতে যা কিছু বুঝি সবই এখানকার। সো তুমি বিশেষ করে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলা পয়েন্ট আকারে সুন্দর করে দিবা, পাশাপাশি 2টা বা 3টা সদস্যের নাম এক্সাম্পল হিসেবে বৈজ্ঞানিক নাম দিবা, বৈজ্ঞানিক নাম দিবা। এটা আমি তোমাদেরকে হাইলি রিকোয়েস্ট করব, এখানে বৈজ্ঞানিক নাম 100% দিতে হবে, এবং ব্র্যাকেটে তুমি ওটার বাংলা নামটা লিখে দিবা। সাপোজ তুমি যদি লিখতে চাও যে স্যার আমি ইস্টের বৈজ্ঞানিক নাম লিখতে চাই, তো ইস্টের বৈজ্ঞানিক নাম কি? সাক্কারোমাইসিস সিরিভিসিয়া। এটা তুমি পারবা না, এটা জটিল নাম। তুমি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের বনশ্রীর আশেপাশে, রামপুরা খালার আশেপাশে যেটা হয়, বিশেষ করে ব্যাঙের ছাতা মাশরুম, এটার নাম তুমি লিখতে পারো অ্যাগারিকাস বিস্পোরাস, একবারে সহজ। এটাই তুমি দাও না ভাই, এটাই সবচেয়ে ইজি, যে ব্যাঙের ছাতা বা মাশরুমের বৈজ্ঞানিক নাম কি? অ্যাগারিকাস বিস্পোরাস, অবশ্যই আন্ডারলাইন দিতে হবে।
এখন তুমি যদি আরো দেখতে চাও এগুলো কি মানে এখন দেখো পরের প্রশ্নটা চার্ট মানে উপরে যে ফ্লো চার্টটা আছে এটা বিশ্লেষণ করে লিখো। মানে এখানে তোমার 5টা রাজ্য আছে তো ভাই, এই 5টা রাজ্য থেকে 2 থেকে 3টা করে বৈশিষ্ট্য দিবা, একটা করে एग्जांपल দিবা, শেষ। ওকে, তার মানে তোমার কিন্তু একটা কোশ্চেনের মধ্যে এক অধ্যায়ের মোটামুটি 5টা রাজ্য চলে আসছে। আমি মনে করি তুমি এটা পড়লে তোমার মোটামুটি একটা সৃজনশীল কমন চলে আসবে, এই টাইপের প্রশ্নই আসবো। এটা কি মুখের কথা দুরুমিয়া? এটা শিওর শট। শিওর শট মানে হচ্ছে আমাদের বলি এটা আসবেই 100% শিওর। আসেন ভাই, তাহলে এইখানে আমরা যদি একটু পরবর্তীতে লক্ষ্য করি অ্যান্সার কি দেওয়া, এটা তোমরা শুধু আমাদের মানে ওমেগার যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে অ্যান্সারটা পেয়ে যাবা, আমরা দিয়ে দিব, ঠিক আছে? কোনো পয়সা লাগবে না, কিছু লাগবে না, জাস্ট তুমি যাতে ভালো রেজাল্ট করতে পারো এইটুকুই আমরা চাচ্ছি। ওকে, এটাই যাতে আমাদের প্রচেষ্টাটা ইনশাল্লাহ ধন্য হয়, তুমি যেন কিছুটা উপকৃত হও। তাহলে নেক্সট আমাদের এপিসোড আরো আসতেছে তোমাদের জন্য ইনশাল্লাহ। দেখো ভাই, আমি আর অ্যান্সার নিয়ে কথা বলবো না। অ্যান্সারটা আমি যেটা বলছিলাম যে দেখছো প্রত্যেকটা রাজ্য 2 থেকে 3টা মানে বৈশিষ্ট্য লিখবা এবং কিছু কিছু एग्जांपल দিবা। হ্যাঁ, एग्जांपलগুলো অবশ্যই তুমি বৈজ্ঞানিক নাম দিবা। আচ্ছা, এইবার দেখো আরেকটা, নিচের চিত্রটি লক্ষ্য করে এবং প্রশ্নগুলো সঠিক জবাব দাও। জীবজগৎ দিছি লিভিং ওয়ার্ড প্রোক্যারিওটিক, এটা আসে কি তুমি জানো যে প্রোক্যারিওটিক শুধুমাত্র মনেরা আছে, তাই তো? নিম্ন শ্রেণীর জীব মনেরা। আর ইউক্যারিওটিক কয়টা আছে ভাই? 4টা, এ বি সি ডি, মানে আমরা এখানে বি সি ডি ই দিছি, তাই তো? তার মানে এটা যদি মনেরা হয় এটা কি বলো তো? এটা তোমরা বুঝতেই পারতেছো, এটা যদি মনেরা হয় প্রথমটা প্রথমটা, তার মানে এর পরের 4টা হচ্ছে এখানে থাকবে না? অবশ্যই থাকবে, তাই না? প্রোটিস্টা, তারপরে কি ফানজাই, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমালিয়া। কেমোসিনথেটিক কি আমাদের আগে গেছে, এটা মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস বলা কেন, এটা আগে কোশ্চেনের শেষ। তাহলে আমাদের এখানে উপরে লেখা আছে কি উদ্দীপক অনুযায়ী উদ্দীপকের ছকে এ ও বি এর মধ্যে পার্থক্য লিখো, যেটা তোমরা প্রথম কোশ্চেনে দেখে আসছো। তার মানে কোশ্চেনটা প্রায় কাছাকাছি। এখন এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট ভাইয়া, দেখো এই কোশ্চেনটা আমার কাছে না, তোমার কাছে না, স্যারের কাছেও ডিফারেন্ট মনে হবে। তবে আমি একটি কথা বলতে চাই ভাই, সেটা হচ্ছে কি তুমি লাইফে কখনো অ্যান্সার মুখস্থ করতে যাবা না, তুমি কোশ্চেন মুখস্থ করবা আগে। কারণ কোশ্চেনটা তোমার লাইফে যদি কমন আসে তুমি লিখতে পারবা, এটা মনে হচ্ছে, কিন্তু আমি বলি উল্টা কথা। আমি বলি যে তোমার যদি অ্যান্সার মনে থাকে তোমার কোশ্চেন মনে রাখার দরকার নেই। তার কারণ কি? কারণ তোমার আগে মনে রাখতে হবে অ্যান্সারটা, তারপর কি কোশ্চেন। এখন তুমি হয়তো বা মানে এটাতে একটা পেস্ট লাগাই ফেলছো যে স্যার কোনটা কি। আসলে মেইন থিমটা হচ্ছে কি জানো ভাই, তোমার অ্যান্সার জীবনও মাথায় রাখার দরকার নাই। তুমি যদি কোশ্চেনকে বস মানো, অ্যান্সার তোমার মাথায় অটোমেটিকলি চলে আসবে। তাই আমি আগে বলি যে তুমি প্রায়োরিটি দাও কোশ্চেনকে, অ্যান্সারকে না। তোমাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে কোশ্চেনের সাথে, অ্যান্সারের সাথে না। আশা করি ক্লিয়ার। কোশ্চেন ভালো করে বুঝো, ভালো করে কোশ্চেনকে চিবায়া খায়া ফেলো, অ্যান্সার তোমার সাথেই চলে যাবে ইজিলি। আমি বলবো যে তুমি কোশ্চেন করা শিখো, অ্যান্সার করা না। কারণ কোশ্চেন সেই করতে পারে যে অ্যান্সারটা জানে। তাই তোমরা আগে কোশ্চেনের পেছনে দাঁড়াও, অ্যান্সার পরে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো চোখ এইখানে যে ফ্লোচার্টটা দিছি আমি, এ ও ডি এর মধ্যে কোনটি উন্নত ব্যাখ্যা করো, এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন। তাহলে এ এবং ডি কি ভাইয়া? দেখো এ আছে কি মনেরা, এটা নিম্ন শ্রেণীর। আর ডিটাকে ভাইয়া দেখো, ডি হচ্ছে প্ল্যান্টি, মানে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ যা আছে এটা তো উন্নত, তুমি আমি সবাই জানি। সো মনের মাধ্যমে মিশে লেখবা 2টা রাজ্যের বৈশিষ্ট্যের সাথে एग्जांपल। এবং কেন উন্নত বলো তো, কেন উন্নত হবে? কারণ আমরা তো আম খাই, আম খাই না ভাইয়া? তো আম গাছ, জাম গাছ যা আছে সবই তো উন্নত, তাই না? আচ্ছা, তো আমরা এখানে অ্যান্সার দিয়ে দিছি। আমার কথা ভালো না লাগলে তোমার এই মানে আমার অ্যান্সার হতে ভালো লাগতে পারে, আর ভালো লাগা থেকে রেজাল্টও ভালো হবে। দেখো আমরা আরেকটা উদ্দীপক দিছি এখানে 3 নম্বর, যেটা হচ্ছে দেখেন দেখেন ভাইয়া, উদ্দীপক পড়ার দরকার নাই, উদ্দীপক আপনার দাদা দাদির বাড়ি নিয়ে লেখা আর কি। দেখো এখানে ফলিত সহায়কে এটাও দিছি আমি আগে, ক্যারোলাসকে কেন দ্বিপদ নামকরণের জনক বলা হয় দেওয়া আছে। এখানে দ্বিপদ নামকরণ নিয়ে আমি প্রশ্ন দিছি। হ্যাঁ, তো কেন দেখেন, উদ্দীপকের ফলগুলো পছনের জন্য দায়ী জীবাণুর জগতের বৈশিষ্ট্য গুরুত্ব লিখো। ওরে বাবারে, জীবাণুর কথা লেখছে। এখন ফলের মধ্যে যে জীবাণু অ্যাটাক করছে, আমরা তো জানি মানুষের হাতে পায়ে নাকে কানে চোখে অ্যাটাক করে। আবার দাদার বাড়িতে ফল খেয়েছেন, সেই ফলের ভিতরে জীবাণু পাওয়া গেছে। তাহলে এই জীবাণুর জন্য দায়ী যে জীবাণু, মানে অর্থাৎ ওই আমের মধ্যে যে পোকা হয়েছে, এই পোকার জন্য যে যে দায়ী তার একটা রাজ্য আছে না, সেই রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। দেখছেন কোশ্চেন তো একটু ক্রিটিক্যাল এখানে। তাহলে আপনারা জানেন যে কোন জীবাণুটা এখানে হয়েছে, সেই জীবাণুটার রাজ্য সম্পর্কে লিখতে হবে। এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একেবারে চলে আসছি অধ্যায় 1-এর শেষ প্রান্তে চলে আসছি। অনেকে অধ্যায় 1 হয়তো অ্যাভয়েড করবেন, কিন্তু আমি বলবো অধ্যায় 1টাকে ভালোভাবে নেবেন। জীবের শ্রেণীবিন্যাসের জন্য কোড স্বীকৃত কতগুলো ধারাবাহিক ভাবে লিখো, মানে কোডগুলা, বিশেষ করে ওই যে আমাদের যে শ্রেণীবিন্যাসের ধাপগুলো আছে। আমি আরেকটা প্রশ্ন এখানে অ্যানাউন্সমেন্ট করে দেয়, সেটা হচ্ছে নেস্টেড হায়ারার্কি, অর্থাৎ মানুষের শ্রেণীবিন্যাস এইভাবে লিখতে হবে। এটা আমি কত পার্সেন্ট দিব জানো? দেখো মানুষের শ্রেণীবিন্যাস তুমি যদি লিখতে চাও, এই দেখো
মানুষের শ্রেণীবিন্যাস, এটা ধারাবাহিকভাবে লিখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আসবে ভাইয়া, এটা আসবে মানে আসবে। বিশেষ করে আইডিয়াল স্টুডেন্ট তোমাদের জন্য এটাও একটা ভয়ঙ্কর কোশ্চেন হতে পারে যে মানুষের শ্রেণীবিন্যাস লেখো কার অনুমোদন নিয়ে, কার রীতিতে, নেস্টেড হায়ারার্কি, ওনার রীতিতে অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, নেস্টেড হায়ারার্কির নীতিতে তোমরা মানুষের শ্রেণীবিন্যাসটা ভালো করে মুখস্থ করবা। এবং তুমি যখন লিখবা কিংডম, মানুষকে কেন, তুমি যদি বলে যে কোন রাজ্যে রাখা হয়েছে এনিমালিয়া, মানুষকে কেন এনিমালিয়া রাজ্যে রাখা হয়েছে, এটার ব্যাখ্যাগুলো লিখতে হবে। ফাইলাম, মানুষকে কেন তোমার কর্ডাটা পর্বে রাখা হয়েছে। আবার সাব ফাইলামও আছে, হ্যাঁ, যেটার নাম কি ভার্টিব্রাটা। ওকে, ক্লাস মানে হোমিনিডি, তারপর অর্ডার আছে, তারপরে ক্লাস মানে কি মামালিয়া, তারপর হচ্ছে কি হোমিনিডি, তো এই কেন, আবার প্রাইমেটস, তারপর হচ্ছে কি হোমো অ্যাপ্রোসেপিয়েন্স। তাহলে এই ধারাবাহিক জিনিসগুলো তুমি লিখতে হবে, তাহলে ইনশাল্লাহ 2 এ 2 পেয়ে যাওয়া। মাঝে মাঝে এটা 3 নম্বরও আসে, তার মানে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এক থেকে তোমাদের কাঙ্ক্ষিত মানে ক খ এবং কাঙ্ক্ষিত উদ্দীপক তোমরা পেয়ে গেছো। কি ধরনের প্রশ্ন আসবে আশা করি তোমরা এখান থেকে পেয়ে গেছো। আমরা 2 নম্বর অধ্যায়ে যেতে চাই, যেটা হলো জীবকোষ ও টিস্যু, সেল অ্যান্ড টিস্যু। এটা একটু টাফ কোশ্চেন, মানে টাফ অধ্যায়, তাই আমরা এটাকে টাফ মনে করব না, একেবারে ইজি মনে করে আমরা কোশ্চেনগুলো সেট করেছি মাই ডিয়ার স্টুডেন্টস। এখান থেকে তোমার মানে একটা উদ্দীপক তো আসবেই, প্লাস অন্য অধ্যায় থেকে কোশ্চেন দিবে, কিন্তু কখটা আবার এই অধ্যায় থেকে টানতে পারে। ঠিক আছে, তাই এখান থেকে একটু ক্রিটিক্যালি পড়তে হবে আমাদের। কিরকম দেখো, প্লাজমা লেমা কি, প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন, এইটাতে আমি বলবো যে ভাই এইটাতে তোমাকে কোনোভাবে আমি ছাড় দিব না। দেখো অধ্যায় 2 এর এই প্রশ্নটাতে আমি সেম ভাবে লিখবো 10⁻10 মিলিয়ন, মানে এটা আসবেই। এই প্রশ্ন তোমাকে কখনো মিস করা যাবে না, মানে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। দেখো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো এই যে প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন। এখন অ্যান্সার কিভাবে পাবা, অ্যান্সার আমরা এই যে দিয়ে দিচ্ছি এখানে। কতটুকু লিখতে হবে, কতটুকু তোমাকে লিখলে 2 নাম্বার পাবা সেটা দিয়ে দেওয়া হয়েছে। প্লাস্টিড তোমরা বুঝোই, এটা বর্ণ ধারণকারী কেন, ক্যারোটিন থেকে শুরু করে জ্যান্থোফিল, ফাইকোবিলিন, ফাইকোইরিথিন থেকে শুরু করে অনেক অনেক পিগমেন্ট আছে। আর যে কারণে ক্লোরোফিল এ থাকার কারণে কিন্তু পাতা সবুজ হয়, ক্যারোটিন হচ্ছে কমলা কিংবা লাল বর্ণ হয়, জ্যান্থোফিল হচ্ছে হলুদ বর্ণ হয়। এই কথাগুলো এখানে তোমার লেখা আছে, এই বিচিত্রতা তুমি অবশ্যই লিখবা। ওকে, তাহলে প্লাজমা লেমা কি এটাও দিয়ে দিছি আমি। কোষের প্রোটোপ্লাজমের বাহিরে যে দ্বিস্তর বিশিষ্ট পর্দা থাকে তাকে কি বলা হয়, প্লাজমা লেমা। ওকে, এবার দেখো পরের কোশ্চেনটা, পেশি টিস্যু কাকে বলে। পেশি টিস্যু কাকে বলে, স্ক্যালিটাল টিস্যু কিভাবে মস্তিষ্ককে রক্ষা করে, স্ক্যালিটাল টিস্যু কিভাবে মস্তিষ্ককে কি করে ভাই, রক্ষা করে। হ্যাঁ, আমি রক্ষাটা লিখে দিচ্ছি এই পাশে, রক্ষা করে, হ্যাঁ, সেফটি বা প্রোটেকশন দেয়। স্ক্যালিটাল টিস্যু কিভাবে মস্তিষ্ককে কি দেয়, সুরক্ষা দেয়। স্ক্যালিটাল মানে হচ্ছে করোটি অস্থি, মানুষের ব্রেনে, যেটাকে আমরা বলি ক্রেনিয়াটা। মানুষের অস্থির নাম কি, ক্রেনিয়াটা। এখানে আছে ফ্রন্টাল অক্সিপিটাল থেকে শুরু করে, ফ্রন্টাল অক্সিপিটাল, তারপর আছে কি স্ফেনয়েড, স্ফেনয়েড আছে না, ফ্রন্টাল অক্সিপিটাল, তারপর কি স্ফেনয়েড, তারপর আছে প্যারাইটাল, অ্যাথময়েড। এইগুলো সব মানুষের খুলির অস্থি। ঠিক আছে, টোটাল 8টা অস্থি আছে খুলির অস্থি, শক্ত। এই যে দেখো, এই যে 8টা অস্থি আছে মানুষের খুলির অস্থি, কয়টা, 8টা, শক্ত। এবার আসো পরের কোশ্চেনটা, জীববিজ্ঞানের জনক বলা হয় কাকে। জীববিজ্ঞানের জনক, তুমি একটা জিনিস এখানে ভুল করা যাবে না মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে জীববিজ্ঞানের জনক কিন্তু তোমরা জানো যে ক্যারোলাস লিনিয়াস, তোমাদের মনে হয় তাই না। আসলে কি, আসলে হচ্ছে আমাদের একজন সায়েন্টিস্ট। তো কোন সে সায়েন্টিস্ট, তোমরা যদি জানো যে এরিস্টটলকে কাকে বলা হয়, এরিস্টটলকে বলা হয় মেনলি কি জীববিজ্ঞানের জনক। তবে তোমার যদি আসে যে বায়োলজি শব্দের জনককে, এই নিয়ে একটু অনেকের মধ্যে দোদুল্যমান অবস্থা আছে। অনেকে বলে যে অ্যারিস্টটল, কিন্তু আসলে এটা হবে কি যা ব্যাপটিস্ট লেমার্ক, এই বায়োলজি শব্দের জনক, কিন্তু বায়োলজির জীববিজ্ঞানের জনককে অ্যারিস্টটল। এইটা আবার আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। সেটা কি জানো, সেটা হচ্ছে ভাইয়া এই যে আদিকোষ, আদিকোষ এবং প্রকৃত কোষ, আদিকোষ আর এটা কি প্রকৃত কোষ। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 10⁻, আমি মনে করি এই দেখেন 10⁻², 10⁻²। হ্যাঁ, এইটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, মানে প্রোক্যারিওটিক আর এটা কি ইউক্যারিওটিক। এখান থেকে তুমি দেখে নিতে পারো অধ্যায় 2 এর এই প্রশ্ন। সিন্যাপস কাকে বলে, যেটা আমাদের নিউরন থেকে আসে। তোমরা জানো যে একটা নিউরনের অ্যাক্সনের সাথে আরেকটা নিউরনের কি ডেনড্রাইটের মধ্যবর্তী সংযোগকে কি বলা হয়, সিন্যাপস বলা হয়। সিন্যাপস কি বলা হয়, সিন্যাপস বলা হয়। ওকে, এখানে তোমরা আরেকটি কোশ্চেন দেখতে পারতেছো ভাই, যদি এই কোশ্চেনটা না আসে আমি কিন্তু বলে দিলাম বায়োলজি পড়ানো আমি ক্লোজ করে দেব। ঠিক আছে, যদি আমি কেমিস্ট্রি পড়াই অনেক ভালো, বায়োলজি কিন্তু খারাপ পড়াই না। হ্যাঁ,
মানে আমি তোমাকে বলবো যে এই কোশ্চেনটা এটা তুমি কত পার্সেন্ট, কত হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট দিতে চাও, এটা আসবে। এটার নাম কি? ক্রোমোজোমকে বংশের ধারক ও বাহক বলা হয় কেন? সব বাদ, পৃথিবীর সব মিথ্যা, বাট এই কোশ্চেনটা সত্য। এটা আসবেই, আসবে মানে আসবেই। কথা কি বুঝছো ভাই? এটা আসবে, আসবে 100% শিওর। তুমি পারবা না এটাও 100% শিওর। তার কারণ কি? তোমার আমার প্রতি তোমার ওইরকম এখনো বিলিভ হয় নাই, বাট পরীক্ষার হলে যখন কোশ্চেনটা দেখবা পুরো ভালোবাসার মানুষ হয়ে যাবো আমি। কারণ কি? যা বলছি তাই আসছে, সেটা আসবেই, 100% শিওর থাকো। ভাইয়া ক্রোমোজোমকে কি বলছি? ক্রোমোজোমকে বংশগত ধারক ও বাহক বলা হয় কেন? কারণ তোমার আব্বা আম্মার, আমার আব্বা আম্মার চোখের কালার, ত্বকের কালার, নখের কালার, চুলের কালার ইত্যাদির জন্য দায়ী কে? ক্রোমোজোম। বাহ্যিক কালার, ভৌত মানে বাহ্যিক। হ্যাঁ, ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন? ক্রোমোজোমকে। কথা কি বুঝছো? তার মানে বংশগতির যে আছে ডিএনএ, ডিএনএ মূলত ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে কি আছে? ডিএনএ, ডিএনএ ভিতরে কি আছে? আরএনএ, আরএনএ ভিতরে কি আছে? মানে প্রোটিন, প্রোটিনে কি আছে? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডে কি আছে বলো তো? অ্যামাইনো অ্যাসিড আছে কি? জিনোম সিকোয়েন্সিং, জেনেটিক কোড, তারপরে কি? জিন। আর জিন তো আমাদের মানে বৈশিষ্ট্যগুলোকে কন্ট্রোল করে, তাই না? তার এই জিনিসগুলো একটু দেখবা। এরপরে যে কোশ্চেনটা আছে বাচ্চারা, শোনো গেদু বাচ্চারা, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ইন্টারক্যালেটেড ডিস্ক কি দেখছো? এটা কিন্তু আমাদের কোথায় থেকে বলতো? কার্ডিয়াক পেশিতে। হ্যাঁ, কার্ডিয়াক পেশিতে। তো ভাইয়া এখন বিষয়টা হচ্ছে যে মানে কার্ডিয়াক পেশি তো বুঝো, হার্ট আর কি, হার্ট। হ্যাঁ, ধরো তুমি, তোমার বয়স হলো 22 বছর, এখন তোমার হার্টবিট একটু কমে গেছে গা। যখন তোমার আব্বা আম্মা আসবে হার্টবিট পুরো লেভেলে চলে যায়। যেই তোমার গার্লফ্রেন্ড এলো হার্টবিট কিন্তু অনেক উপরে উঠানামা করে। আমাদের পরীক্ষায় আইলে কিন্তু এরকম হার্টবিট বাইরে যায় ভাইয়া, তাই না? তো এখন তুমি পরীক্ষার হলে তুমি যখন যাবা তখন মনে হবে কি তোমার গার্লফ্রেন্ড তোমার পাশে বসে পরীক্ষা দিতেছে, হার্টবিট কিন্তু অনেক বেশি। কিন্তু ওখানে যদি অভিসারের এই কোশ্চেনগুলো কমন চলে আসে, হার্টবিট কিন্তু একবারে নর্মাল লেভেলে থাকবে। তাহলে ভাইয়া এই নর্মাল লেভেলটা কোথেকে আসছে? কার্ডিয়াক পেশি। কি নাম কি তার? ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা 100% না, কয়েক লাখ পার্সেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আসে। এটা ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা আসবে। অ্যান্সারটা এই দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে। সিস্টার্নি এবং ভ্যাসিকল বলতে কি বোঝো ভাই? এটা একটু টাফ কোশ্চেন ভাই, এটা একটু টাফ কোশ্চেন। যদি দেয় তাহলে হয়তোবা আইডিয়াল কিংবা সাউথ পয়েন্ট স্কুলে দিতে পারে। একটু টাফ, একটু ভিতরের কোশ্চেন। এটা এটা আসছে কোথেকে? গলজি বস্তু থেকে। কোথেকে আসছে ভাইয়া? গলজি বস্তু থেকে। বাট তোমার জন্য এই টাফ হলেও আমরা সহজ করে দিয়েছি, এখানে দিয়ে দেওয়া হয়েছে যে আসলে সিস্টার্নি এবং ভ্যাসিকলের মধ্যে পার্থক্য কি হতে পারে। তা আশা করি এখান থেকে দেখে নিবা, অনেক গোছানো ইনশাল্লাহ। এরপর আসলে সৃজনশীল। এখানে একটু তোমাদের সাথে আমি একটু খেলছি, মানে তুমি এটাকে 3 প্লে 4 প্লে যাই বলো না কেন, এখানে এমন একটা খেলা খেলছি, আমি উদ্দীপক দিছি, কোনো কোশ্চেন দেই নাই, সরি কোনো অ্যান্সার দেই নাই। তাহলে কি করতে হবে? অ্যান্সার আমরা ওমেগা থেকে যে আমাদের যে বায়ো বুস্টার বইগুলো তোমরা যারা পেয়েছো সেখানে অ্যান্সার দেওয়া আছে, আর যারা পাও নাই তারা অবশ্যই আমাদের পেজে কমেন্ট করতে হবে। কমেন্ট করলে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে কমেন্ট করলেই আমরা ডেসক্রিপশনে কমেন্ট বক্সে দিয়ে দেবো সাথে সাথে। চমকে চমক দেখলা, ওমেগার চমক কিন্তু এখনো দেখো নাই। সেটা কি চমক? দেখো, জ্ঞানমূলক অনুধাবন শেষ। এবার উদ্দীপক কি বলে, যেটা তোমাদের জন্য খাড়া নাম্বার, খাড়া কোশ্চেন, এবং পরীক্ষা আসলে তুমি খাড়া ভাবে অ্যান্সার দিতে পারবা। কিরকম দেখো ভাইয়া, এই যে এরকম উদ্দীপক আসবে। এখন এটা উদ্দীপক দিছে, আবার এটা এ, এটা কি বি, তুমি সিলেকশন করতে পারতেছো এ আর বি, এখানে কি বুঝতেই পারতেছো, রাইট? একটা হচ্ছে তোমার এটা কি বলো তো, এটা তুমি অবশ্যই এটা কি প্লাস্টিড, দ্যাট ইজ কি মাইটোকন্ড্রিয়া, রাইট? তো প্রাণী টিস্যুর মাতৃকা কি? ফুল অফ। এইটা ভাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট রে ভাই। দেখো 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 বাচ্চারা দেখো, এইটা দেখো, ফুল ও ফল, ফুল ও ফল, ফুল ও ফল রঙিন হয় কেন? কত দিমো কও, কত দিমো কও? 10⁻10 মিলিয়ন, 10⁻10 মিলিয়ন ভাই। এটা আসবে, আসবে, আসবেই। এটা আসবে, আসবে, আসবেই। হ্যাঁ, ফুল ও ফল রঙিন হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসবেই, শিওর থাকো, বলে দিলাম কিন্তু। আচ্ছা, এবার এ চিহ্নিত অঙ্গাণুর গঠন বৈশিষ্ট্য লিখো। এ এখানে কি ভাই? মাইটোকন্ড্রিয়া। সো কি বলবো আর, তুমি বুঝতে পারছো মাইটোকন্ড্রিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। উদ্দীপকের বি চিহ্নিত অঙ্গাণুটির গুরুত্ব ব্যাখ্যা করো, মানে কি? প্লাস্টিড। সো আশা করি প্লাস্টিড তুমি পারবা। হ্যাঁ, প্লাস্টিডের গঠন দিবা, এবং এটা উদ্ভিদের লাইফে কতটা গুরুত্বপূর্ণ তুমি দেখতে পাচ্ছ। আমি দ্বিতীয় উদ্দীপক দিয়েছি কি? নিউক্লিয়াসকে নিয়ে। নিউক্লিয়াস কেন্দ্রিকা, নিউক্লিয়াস হচ্ছে মানে মস্তিষ্ক কোষের একটা কেন্দ্রিকা, গুরু মস্তিষ্ক, বস, দ্য বস অফ দ্য বসেস, দ্যাট ইজ দ্য নিউক্লিয়াস। ওকে, কোষের প্রাণ কেন্দ্র কোনটি? নিউক্লিয়াস। মানুষের মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে? অবশ্যই তোমরা জানার কথা। উদ্দীপকে, হ্যাঁ তুমি যেটা না চাও পড়তে বাদ দাও, কারণ এটা আমাদের হয়তো একটা এক্সট্রা অধ্যায় থেকে দেওয়া। উদ্দীপকের চিত্রে সুতার মতো পেঁচানো কি? কি কি বলো তো? ক্রোমোজোম। ক্রোমোজোম, ক্রোমোজোমে কি আছে? ক্রোমাটিন। ক্রোমোজোমে কি আছে? ক্রোমাটিন, ক্রোমাটিন, ক্রোমাটিড, ক্রোমোজোম, ক্রোমাটিন, ক্রোমাটিন, ক্রোমাটিড, ক্রোমাটিড থেকে আস্তে 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 কি
ইওক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। এরপর আস্তে 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 কি পাবা, হিস্টোনস, নিউক্লিওসোম, নিউক্লিওসোম। এরপর আস্তে আস্তে বড় করো, ডিএনএ। কি পাবা, ডিএনএ। ওকে, তার মানে এই সুতার মধ্যে অংশগুলো হচ্ছে ক্রোমোজোম। উল্লিখিত নমুনাটি কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো। হ্যাঁ, মানে কি, কোষের কেন্দ্রিক এতটা, এটা সব কোষের কোষীয় অঙ্গাণুগুলোর কাজকে নিয়ন্ত্রণ করে মিস্টার নিউক্লিয়াস। আচ্ছা ভাই, এরপরে দেখো নিচের চিত্রটি লক্ষ্য করো, এখানে আমি 3টা চিত্র দিছি ভাইয়া। এখানে তুমি দেখতেই পাচ্ছ টিস্যু থেকে দেওয়া। কোত্থেকে, টিস্যু, টিস্যু, সরল টিস্যু, জটিল টিস্যু আছে না ভাইয়া, প্যারেনকেমা, কোলনকেমা, স্ক্লেরেনকেমা, প্যারেনকেমা, কোলনকেমা, স্ক্লেরেনকেমা। এইবার আসো ভাইয়া, উদ্দীপক কিন্তু এটা ভাই, এটা কি বলতো, এটা আমি দিব 10 টু দি পাওয়ার, দেখো এই যে 10 টু মানে 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 10 কত দিব বলতো, মিলিয়ন। হ্যাঁ, বুঝে গেছো না, এই যে বুঝে গেছো। এটা এই ধরনের উদ্দীপক আসবেই, অথবা দণ্ড দিয়া দিতে পারে, দণ্ড দিয়া, কথা বুঝছো, ওই যে তোমার জাইলেম, ফ্লোয়েম, ট্রাকিড, ভ্যাসেল, ওগুলা। এখানে দেখো ভাইয়া, এই যে একটা কোশ্চেন দেখছো, এই যে একটা কোশ্চেন দেখছো ভাই, এই যে একটা কোশ্চেন দেখছো ভাই, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? এটা তুমি 100 স্টার মাইরা রাখো, 100 স্টার মাইরা রাখো, 100 স্টার মেরে রাখো, এটা আসবেই, আসবেই। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাস, চিত্রে সি এর গঠন বর্ণনা করো, চিত্রে সি এর গঠন কি করো, বর্ণনা করো। তোমরা এই দেখো চিত্রের সাথে ম্যাচ করে লিখতে হবে, চিত্রে এ ও বি এর গঠন বৈসাদৃশ্যগুলো লিখো, লিখো, লিখো। মানে এটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, এটা কি স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তার মানে তোমাদের 3টা একবারে তাদের পুরা গোষ্ঠী সুদ্ধা বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে নিবা, কথা বুঝছো? তার মানে আমি কিন্তু সেগমেন্ট অনুযায়ী কোশ্চেন দিছি তোমাদের। আচ্ছা, এরপরে দেখো বাচ্চারা, এখানে কি দিছি, পেশি নিয়ে দিছি। কি কি পেশি বলো তো ভাইয়া, কি কি পেশি বলো তো, এটা হচ্ছে কি পেশি বলো তো, ঐচ্ছিক, এটা কি অনৈচ্ছিক, ঐচ্ছিক এটা কি অনৈচ্ছিক। প্রাণরস কি ভাইয়া, প্রাণরস কি, প্রাণরস কি মানে হরমোন, প্রাণরস কি হরমোন। তাহলে হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? দুধ, দুধ মানে বুঝো আবার, বা দুধ ভাইব না, বলছে দুধ মানে মেসেঞ্জার, মেসেঞ্জার। এটা পড়লে পড়ো, না পড়লে নাই। উদ্দীপকের ভাইয়া উল্লিখিত চিত্র দুটির মধ্যে বৈসাদৃশ্যগুলো লিখো, আশা করি পারবা। প্রাণী দেহে উক্ত টিস্যুদ্বয় না থাকলে কি সমস্যা হতে পারে ব্যাখ্যা করো। আমি বলবো তোমরা পেশিটি, পেশি অংশটা ভালো করে দেখবা। কি অংশটা, পেশির অংশ, পেশি, পেশি। এইরকম প্রশ্নে আসবে ভাই, এইরকম প্রশ্ন আসবে, 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 আসবে না আসবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো ভাইয়া, 5 নম্বর কোশ্চেন দিছি আমি, এটা তোমরা বুঝতে পারতেছো, এটা কি নিয়ে ভাইয়া, ফ্লোয়েম টিস্যু নিয়ে। কি নিয়ে, ফ্লোয়েম টিস্যু নিয়ে। এখানে তোমার সিফ কোষ আছে, সঙ্গী কোষ আছে। সিফ কোষ কোনটা, সঙ্গী কোষ কোনটা? দেখো ভাইয়া, এখানে তো এই চিত্রটা ভালো করে লক্ষ্য করো, ভালো করে দেখো, ঠিক আছে? এখানে দেখো ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য, ঐচ্ছিক আর এটা কি অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য। হ্যাঁ, এটা আমি 5 স্টার দিলাম, ঠিক আছে? এটা কোনোভাবে মিস করা যাবে না। উদ্ভিদের এ অংশটির গঠন ব্যাখ্যা করো। এ এ এ মানে তো তুমি বুঝতেই পেরেছো ভাইয়া, কি বলতো, এটা হলো সঙ্গী কোষ। কি কোষ, সঙ্গী কোষ। আর দুই পাশের গুলো কি, হ্যাঁ, দুই পাশের গুলো কি, তুমি আমাকে বলবা যে কোনটা সঙ্গী কোষ, কোনটা সিফ কোষ, ঠিক আছে? তার মানে ফ্লোয়েম টিস্যুর 4টা কোষ নিয়ে গঠিত। ফ্লোয়েম টিস্যু কটা কোষ নিয়ে গঠিত, 4টা। এর মধ্যে সিফ কোষ, সঙ্গী কোষ 2টা। উদ্ভিদের খাদ্য পরিবহনে বি অংশটির প্রয়োজনীয়তা আলোচনা করো। তার মানে তোমরা জানো যে জাইলেম টিস্যু কই থাকে, মূলে থাকে। জাইলেম টিস্যু কই থাকে, মূলে। আর ফ্লোয়েম টিস্যু কই থাকে, পাতায়। তাহলে মূল দিয়ে কি হয়, পানি শোষণ করে, সেটা কই যায়, পাতায়। পাতায় গিয়ে সালোক সংশ্লেষণ হয়, গ্লুকোজ প্রডিউস করে, তাই না, কার্বোহাইড্রেট প্রডিউস করে। সেটা আবার কি হয়, পাতা থাকবে, রান্না করে, রান্না করলে কি রান্নাঘরেই থাকে, কই আসে, ড্রয়িং নে নাকি ডাইনিং এ, কোথায়, ডাইনিং টেবিল আসে না, আমরা সবাই মিলে খাই, কি খাই, খাবার খাই, তাই না? ওকে, ঠিক পাতায় খাদ্য তৈরি হবে, সেটা কি পাতায় থাকবে না, উদ্ভিদের সর্বাঙ্গে চলে যাবে, কে নিবে, ফ্লো, 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 প্রবাহ করবে কে, ফ্লোয়েম টিস্যু। নেক্সট আসো ভাইয়া, সৃজনশীল প্রশ্ন। আমরা এখন চলে যাব অধ্যায় নাম্বার 3-এ। কোথায় যাব, অধ্যায় না, তাহলে আমি 5টা কোশ্চেন দিয়েছি ভাইয়া অধ্যায় 2 থেকে। কথা কি বুঝতে পারছো? বেশি কিন্তু দেই নাই, তোমাদের দেখে মায়া লাগতেছে, মায়া। কারণ তোমরা এত পড়া কেমনে পড়বা, এই মায়ার মানে মায়ার ভিতরে ডুববে আবার ভাইসা উঠা তোমাদেরকে কোশ্চেনগুলো দিলাম। আশা করি তোমরা ডুববে যায় না, ভাইসা থাকো, কোশ্চেন কিন্তু আসবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে তুমি দেখো চিত্র লক্ষ্য করো, এখানে মনে হচ্ছে একজন আরেকজনের লাথি মারতেছে, তাই না? আসলে এগুলো কি, ক্রোমোজোম নিয়ে খেলা, ক্রোমাটিড নিয়ে খেলা। তো তুমি বুঝতেই পারতেছো ভাইয়া, এটা হচ্ছে প্রোফেজ, এটা কি বলো তো, টেলোফেজ, তাই না? এ আর বি দুইটা ধাপ দেওয়া আছে এখানে, ভালো কথা। কোশ্চেন কি কি করছে, অ্যামাইটোসিস কোথায় ঘটে, মিওসিসকে রাসমূলক বিভাজন বলা হয় কেন, মানে মিওসিসকে রাসমূলক বিভাজন কেন বলা হয়, তোমার কি মনে হয় এটা আসবে না? অবশ্যই এটা আসবে, শিওর শর্ট, শিওর শর্ট, ওমেগা শিওর শর্ট, ঠিক আছে ভাইয়া? আজকের এইটা হচ্ছে মেগা, মানে মেগা প্রিটেস্ট সাজেশন, মেগা, মেগা দ্যাট ইজ ওমেগা। তুমি কি জানো ওমেগার ফুল মিনিং কি? অর্গানাইজেশনস অফ মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জায়ান্ট অ্যাসোসিয়েশনস। তো ধন্যবাদ তোমাদেরকে আমাদের এই এপিসোডে।
দেখেন ভাইয়া উদ্দীপকের যেটা বি দেখতে পাচ্ছ না, বি, এই যে বি 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 বি, বিটা কি টেলোফেজ না? তো বি তে ধাপটিতে কি ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট এটা। ওকে, উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবে কি কি সমস্যা হতে পারে, এটা তোমরা জানো যে কোষ বিভাজন নিয়ে লিখতে হবে, ঠিক আছে? আমরা এখানে অতটা মানে অ্যান্সার দেই নাই, বাট তোমাদের উপর ভিত্তি করে আমরা পরের গুলো অ্যান্সার দিয়েছি। অধ্যায় উদ্দীপক নাম্বার 2, তোমরা উদ্দীপক নাম্বার 2টা দেখে বুঝতেই পারতো সেটা কিন্তু অ্যামাইটোসিস, এটা নিম্ন শ্রেণীর জীব দেহে হয়ে থাকে, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে কি প্রশ্ন আসে দেখো তো, ক্যারিওকাইনেসিস কি? ক্যারিওকাইনেসিস মানে ক্যারি অন, ক্যারি অন মানে কি নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের বিভাজনকে, যে প্রক্রিয়ার মাধ্যমে এটা না অনেকে ভুল করে যে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়, এটা টিচার কেটে দেয়, তোমাকে সংজ্ঞা লিখতে হবে, এটা কি চাইছে কি দেখছো এখানে, ক দীর্ঘিকার কি, এটা কিন্তু এক কথা অ্যান্সার দেওয়া যাবে না, তোমাকে সংজ্ঞা লিখতে হবে। কারণ কি, এটা রস্বইকার না দীর্ঘিকার, তাই এখানে তোমাকে সংজ্ঞাটা লিখতে হবে পুরো 1 থেকে 1.5 লাইনের মধ্যে। যে প্রক্রিয়ার মাধ্যমে কোষের নিউক্লিয়াসের বিভাজন ঘটে ওই প্রক্রিয়াকে আমরা কি বলবো বলতো, ওই প্রক্রিয়াকে বলবো ক্যারিওকাইনেসিস। এটা ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস আর সিস মানে কি বিভাজন। এরপরে কোশ্চেন দেখো, মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয় কেন? ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয় কেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাও তোমার 10 মিলিয়ন, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ভাইয়া। উদ্দীপকে দেখো প্রদর্শিত কোষ বিভাজন প্রক্রিয়া ও মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে ভাইয়া। এটা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব দেহ হয়, কোথায় হয়? নিম্ন শ্রেণীর জীব দেহ হয়, বিশেষ করে ভাইরাস, ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল, সায়ানো ব্যাকটেরিয়া, এদের বডিতে হবে এটা। আর উচ্চ শ্রেণীর জীব দেহের মাতৃকোষে সাধারণত মাইটোসিস সেল ডিভিশন হয়ে থাকে। উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়াটি সম্পন্ন না হলে জীবজগতে কি ধরনের প্রভাব পড়তো তা বিশ্লেষণ করো। এগুলো বিশ্লেষণমূলক প্রশ্ন, আমরা এখানে অ্যান্সার দিয়েছি 2 নাম্বার কোশ্চেনের। আশা করি তোমরা দেখবা, ভালোভাবে দেখবা, এর বাইরে লেখার প্রয়োজন নাই। এখানে তুমি দেখো আমি আরেকটা উদ্দীপক দিছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেন্ট্রোমিয়ার আছে, ক্রোমোজোম আছে, নিউক্লিওলাস প্রায় যায় যা অবস্থা তীর চিহ্ন যে দ্বিতীয় ধাপ দেওয়া আছে, তাই না? এটা একটা পাজল কোশ্চেন, মানে ধাঁধালো কোশ্চেন, মানে তোমাকে চিন্তায় ফালায় দিবে যে পরেরটা কি হবে। তাই তোমরা চিন্তায় পড়ার আগে একবার মন থেকে ওমেগার নামটা নিবা, কেন? কারণ তোমার চিন্তা থেকে চির মুক্তির জন্য ওমেগা সবসময় অ্যান্টিবায়োটিক হিসেবে তোমার লাইফে লেগেই থাকবে, এটা ন্যাচারাল প্রডিউসিং হয় তোমার বডিতে। মানে ওমেগা মানেই হচ্ছে তোমার লাইফে চিন্তার একটা পরিধিকে হ্রাস করা, ঠিক আছে? যেমন অ্যান্টিবডি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয় এবং রোগের প্রাদুর্ভাব কমিয়ে দেয়, ঠিক তেমনই ওমেগা তোমার লাইফে একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে এরকম উদ্দীপকের ক্ষেত্রে। কেমন সেটাতে দেখো তো, বলছে কি যে প্রোক্যারিওটিক জীব সাধারণত কোষ বিভাজন প্রক্রিয়ায় কোন বিভাজন প্রক্রিয়া মানে কোন ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া বংশবিস্তার করে? এটা হচ্ছে অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস অ্যান্সার, ঠিক আছে? এটা দেখো মানে যেহেতু কোন শব্দটা বলছে তাহলে মানে এক কথা অ্যান্সার দেওয়া যাবে। একটি উদ্ভিদমূলের কোষ বিভাজন প্রক্রিয়া ব্যাখ্যা করো। উদ্ভিদমূল মানে দেহ কোষ, তাই না? তার মানে এটা মাইটোসিস সেল মানে সেল ডিভিশন হবে, কি হবে? মাইটোসিস সেল ডিভিশন হবে। এখানে বলছে কি 2 নং ধাপটির চিহ্নিত চিত্র এঁকে এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 2 নং চিত্রটা তোমরাই বলো, 2 নং চিত্রটা কি হবে? একটি জীবের 2 নং ধাপটির বিভাজন প্রক্রিয়া নিয়ন্ত্রিত না থাকলে তার সম্ভাব্য পরিণতি ব্যাখ্যা করো। তো তোমরা এইগুলা একটু দেখবা। এরপর দেখো 4 নম্বর উদ্দীপক দিছি আমি, হ্যাঁ, বরকতুল্লাহ একজন স্যারের নাম, যিনি জীববিজ্ঞান ক্লাসে কি কি যেন বলছেন, আগ্রুম বাগ্রুম অনেক কিছু শুনাইছেন। এমন বলছে একটা সুতার মতো অংশ সেন্ট্রোমিয়ারের 2 ভাগে ভাগ হয়ে গেছে, ফলে বিভাজিত কোষের সংখ্যা অপরিবর্তিত থাকে। যাক, উনি ওনার মতো করে একটা উদ্দীপক বলছেন, বলার পরে কোন ধরনের কোষ বিভাজন দ্বারা জনন কোষ উৎপাদন হয়? কোন ধরনের মানে মিওসিস, তাই না? জনন কোষ থাকা মানে কি, এটা কি সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাই না ভাইয়া? তার মানে কি তুমি যে রিপ্রোডাক্টিভ সেল, কি সেল? রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামেটিক সেল মানে মিওসিস। অ্যামাইটোসিস বলতে কি বুঝো ব্যাখ্যা করে, আমরা ফার্স্টে বলে গেছি অ্যামাইটোসিস নিম্ন শ্রেণীর জীব দেয়। ওকে, বরকত স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও। হ্যাঁ, এই কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল ভাইয়া, ঠিক আছে? কোষ বিভাজনের বলছে কি ওই যে মাঝ বরাবর ভেঙে যায়। এখন মাঝ বরাবর যদি ভেঙে যায় তাহলে তোমাকে বুঝে নিতে হবে এটা কোন ধরনের বিভাজন, মানে সেন্ট্রোমিয়ারের বরাবর নাকি ভেঙে গেছে গা, মানে আলাদা হয়ে গেছে। এটা কোথায় হয়? অ্যানাফেজ হয়। তার মানে তোমাকে এই অ্যানাফেজ নিয়ে লিখতে হবে, ঠিক আছে? অ্যানাফেজ মানে কোষ বিভাজনের 4 নম্বর ধাপ, মাইটোসিস কোষ বিভাজনের 4 নম্বর ধাপ হচ্ছে অ্যানাফেজ। এরপরে হচ্ছে এরপরে চিত্র, তোমাকে এরকম চিত্র অবশ্যই দিতে হবে, কোশ্চেনে চিত্র মাস্ট দিতে হবে এবং লেবেলিং করতে হবে। ওকে, যাকে এইভাবে আমরা আবার 5 নম্বর উদ্দীপক দিচ্ছি। এখানে কিন্তু হোয়াট চিহ্ন দেওয়া আছে 2টা। হ্যাঁ, একবার তোমাকে চিন্তায় ফালাই নাই, ফালাইছে কয়বার? 2 বার। তো 2 বার চিন্তায় পড়ার কোনো দরকার নাই, তুমি একবারও চিন্তায় থাকার কোনো প্রয়োজন নাই। যদি তোমার সাথে থাকে আমাদের ওমেগার বায়োলজির লেটেস্ট ফিটেস্ট এবং মডার্ন যেই
সিরিজ তোমরা দেখতে পাচ্ছ, প্রি টেস্ট সাজেশন, এটা থাকলে তুমি আশা করি এই হোয়াট চিহ্ন তোমার লাইফ থেকে চিরমুক্তি পেয়ে যাবে। কিরকম দেখো, ইন্টারফেস পর্যায়ে কি, হ্যাঁ এই উদ্দীপকটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়, তোমার কাছে মনে হওয়ার কথা আরো 3 গুণ বেশি। কেন? কারণ তুমি পরীক্ষা দিবা। তো মাই ডিয়ার স্টুডেন্ট দেখো, ইন্টারফেস পর্যায়ে কি, ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য কি, এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এটাও এখান থেকে আসার মতো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে হোয়াট চিহ্নটা দেখছো, এরকম প্রশ্ন দেখছো কখনো? হোয়াট চিহ্নিত স্থানগুলোর গঠন বর্ণনা করো। ভাইয়া তুমি এখানে দেখতে পাচ্ছ এটা প্রোফেজের, তাই না? তাহলে এরপরে কি হবে? প্রোমেটাফেজ, মেটাফেজ, তাই তো? প্রোমেটাফেজ আর এটা কি মেটাফেজ। উদ্দীপকের ধারাটি জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ কিনা তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। অবশ্যই ভাইয়া, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কারণ এই ধারা না হলে একটা মাতৃকোষ বিভাজিত হইতে পারতো না, আর একটা মাতৃকোষ বিভাজন না হলে অপত্য কোষ কিন্তু হইতো না। ঠিক আছে, তো আমরা এখানে দিছি, অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। তুমি এই অ্যান্সারের বাহিরে আমার মনে হয় না যে অ্যান্সার পড়া ঠিক হবে। ঠিক আছে, এই অ্যান্সার দেখলে হবে। দেখো এই অ্যান্সারগুলো ভালো করে দেখবা। ঠিক আছে, এই তো আমরা আপাতত এই পর্যন্ত রেখেছি আপনাদের জন্য। আপাতত আমাদের আর কোনো নাই, অর্থাৎ 3 নাম্বার লেকচার আমরা ক্লোজ করে দিয়েছি, মানে 3 নম্বর অধ্যায় পর্যন্ত। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কষ্ট করেছি আপনাদের জন্য যাতে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন। আমরা সিকিউ দিয়েছি 1, 2, 3-এর, আমাদের 4 আছে, সাথে অন্য যে অধ্যায় আছে 11, 12, আমরা সেগুলো আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আর যদি এনাদার যে অধ্যায়গুলো আছে সেগুলোতে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাদেরকে জানাবেন। তবে আমরা আপনাদেরকে 4 এবং 11, 12 এই 3টা অধ্যায়েরও কি দিয়ে দেবো, সৃজনশীল কোশ্চেন দিয়ে দেবো। তাহলে এমসিকিউ বাদ যাবে কেন? এমসিকিউ কোশ্চেন পাওয়ার জন্য এবং বিশেষ করে 4, 11, 12 এই 3টা অধ্যায় পেতে হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আপনাদের যে কোনো মানে প্রশ্নর সমস্যার সমাধান ওমেগা সব সময় দিতে প্রস্তুত। তাই মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।